জামাত ইসলামের সারা বাংলাদেশ সৃষ্টির পর থেকে বিরোধী দলই তো কখনো হতে পারেনি। এই যে 52টা 53টা সিট তাদের, এইটাই তো ইঞ্জিনিয়ারিং এর অতিরিক্ত। জামাত ইসলাম তাদের গোমালাদের ফেরত পাইছে। তারা ওখানে কষ্টকর জীবনযাপন না আরামের আয়েসের জীবনযাপন করছে, সেটা ওনারা যারা রাখছে তারা ছাড়া বলতে পারবো না। যে 10টা সিটের মালিক না, তাকে যখন 72টা সিট দিবে, এটা ইঞ্জিনিয়ারিং না? বাংলাদেশের 15 বছর যে গুম হয়েছে, এইটার সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র জড়িত, কিন্তু তাদের গোয়েন্দা সংস্থা রাও জড়িত। তাহলে আপনি একটা অধ্যাদেশের ভিতরে যদি দেখা যায় যে এটা পরিপূর্ণ আইন করতে গেলে ঠিকভাবে আসতেছে না, পরিপূর্ণ আইনে রূপান্তরিত করতে গেলে, তো তাহলে আমি পরবর্তী পর্যায়ে বিল আকারে সংসদে যদি উপস্থাপিত করে সেখানে যদি সবাই মিলে সার্বজনীন আলোচনার ভিত্তিতে ওই বিলটি পাস হয়, তাহলে সেটা কি কোনো ক্ষতির বিষয় আছে? ক্ষতির বিষয় নাই। আর অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত আদেশ অধ্যাদেশ অনুমোদনও দিতে হবে, এই ধরনের কোনো বিধিবিধান কিন্তু নাই। অন্তর্বর্তীকালীন সরকারের এই বিল পাস হলো না বলে চিৎকার দিলে হবে না। এইটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি যে জামাত ইসলাম তাদের গোমালাদের ফেরত পাইছে। তারা ওখানে কষ্টকর জীবনযাপন না আরামের আয়েসের জীবনযাপন করছে, সেটা ওনারা যারা রাখছে তারা ছাড়া বলতে পারবো না। কিন্তু আমরা গুম হয়েছে যারা, আমরা কিন্তু ফেরত পাইনি। ইলিয়াস আলীকে যেমন ফেরত পাইনি, চৌধুরী আলমকে ফেরত পাইনি। এবং ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে বাংলাদেশে গুমের একটা নাতি দীর্ঘ তালিকা আছে, কিন্তু লিঠু টিঠু সবাই, এগুলো কাউকে কিন্তু ফেরত পাওয়া যায়নি। তো তাহলে আমি অধ্যাদেশ অনুমোদন হলো না ভোটে অধ্যাদেশ নাকচ হয়ে গেল, কিন্তু আমি বিল আকারে একটা নিখুঁত আইন যদি উপস্থাপন করি, সেই উপস্থাপিত আইনে আলোচনা করে খুঁটিনাটি পার্শ্ববর্তী রাষ্ট্র, ফরেন সব কিছু মিলায় মিশে একটা গুমের সাথে 15 বছর যেমন পার্শ্ববর্তী রাষ্ট্র জড়িত, আবার সবচেয়ে বিতর্কের ঊর্ধ্বে থাকা বাহিনীও জড়িত, এটা আপনি বুঝে দেখেন, শুধু পুলিশ কিন্তু না। তো এইখানে অবশ্যই একটা পাকাপোক্ত আইন আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যাশা করি, এবং সেই বিলটি উপস্থাপিত হবে না এইটা বলা যাবে না। তো যেদিন উপস্থাপিত হবে সেদিন হচ্ছে এটা নিয়ে যারা সমালোচনা করছেন তারা তাদের উত্তরটা পেয়ে যাবে। আর আরেকটা যেটা ব্যাপার, ফেল পাসের যেটা ব্যাপার, ইঞ্জিনিয়ারিং ভাই বললেন যে জামাত যদি সবসময় ধরে নেয় কি যে ক্ষমতাসীন দল ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসছে। আমি এই আওয়ামী লীগের পতনের পরে জামাত ইসলাম, এনসিপি এবং জামাত ইসলাম এনসিপির যে প্রমোট বুদ্ধিজীবীরা আছে যারা টকশো করেন, তাদের ভিতর থেকে এই জিনিসটা খুব চমৎকারভাবে নিরপেক্ষর আড়ালে যে আমি নিরপেক্ষ ব্যক্তি, সত্য কথা বলছি, এই বলে কিন্তু বলে ফেলতেছে। সব টকশোগুলো ফলো করে নিরপেক্ষতার আড়ালে কি প্রতিনিধিত্ব করছে? অবশ্যই গুপ্ত সুপ্ত সব জায়গায় আছে। কথাবার্তা আলোচনা, 10টা টকশো, 10টা আলোচনা আপনি যখন রিসার্চ করবেন, অ্যানালাইসিস করবেন, স্টাডি করবেন, আসলে বের হয়ে যায় যে অ্যাটিটিউডটা আসলে কোন দিকে যাচ্ছে। কারণ ধরেন যে ঘটনার প্রেক্ষাপট বিভিন্ন হলে বিভিন্ন আলোচনা হতে পারে, কিন্তু ঘটনার প্রেক্ষাপট যাই হোক, আলোচনা যদি হয় যে সেফগার্ড জামাত ইসলাম এনসিপি, তো সেখানে আপনি তখন বুঝে যেতে পারবেন যে বিষয়টা কোথায়। এইখানে ইঞ্জিনিয়ারিং যে কথাটা, যে তাহলে কম আসন কেন নেবে? জামাত ইসলামের সারা বাংলাদেশ সৃষ্টির পর থেকে বিরোধী দলই তো কখনো হতে পারেনি। তারা ক্ষমতার স্বপ্ন ইউনূস সাহেবকে দেখাইতে বলছে। এই যে 52টা 53টা সিট তাদের, এইটাই তো ইঞ্জিনিয়ারিং এর অতিরিক্ত। এবং আমি একবারে পলিটিক্যালি পরিসংখ্যানের ভিত্তিতে আপনাকে বলতে পারবো, আপনি গ্রেটার রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারীতে যান, এখানে ফার্স্ট সেকেন্ড হচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, থার্ড হচ্ছে বিএনপি, আর ফোর্থ হচ্ছে জামাত ইসলাম। এখানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ফার্স্ট সেকেন্ড ফোর্থে চলে গেছে, ফোর্থ জিতছে। তাহলে তাদের কি সমর্থনগুলো তারা একেবারে হুড়কা দিয়ে ভোট দিতে গেছিল আওয়ামী লীগ জামাত, না প্রশাসন সুকৌশলে তাদের ভোটগুলোকে মেকানিজমের ভিত্তিতে দেখাইছে দাঁড়িপাল্লার ইয়েতে? এটা বোঝার একটা ব্যাপার। আমার চাঁপাইনবাবগঞ্জে আমি স্পষ্ট প্রত্যক্ষ করছি যে চাঁপাইনবাবগঞ্জে, না আমি তো আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি, মুখে মুখে বললে তো হবে না, এখানে পরিসংখ্যান আনতে হবে। আপনি গ্রেটার টোটাল রংপুরে দেখেন, আপনি নিজেও জানেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ফার্স্ট সেকেন্ড হয়, সেখানে থার্ড হচ্ছে বিএনপি, ফোর্থ হচ্ছে জামাত। তাইলে এখানে আমি কি বিএনপির ভোট পেলাম না? এক। দ্বিতীয়ত, আওয়ামী লীগ আর জাতীয় পার্টি কি বেসিক্যালি ভোট কেন্দ্রে গেছে, না এদের ভোটগুলি পরিসংখ্যানের ভিত্তিতে দেখানো হয়েছে জামাত ইসলামের ঘরে? এটা একটা ব্যাপার। আর প্রত্যক্ষদর্শী আমি নিজে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, এইখানে 1.5 বছর আমি টকশো, আমার সব দেখবেন। আমি ইউনূস সরকারের এপিএস
সাব্বির থেকে শুরু করে, এবং সে যে 2টা ডিসি জামাত ইসলামের শিবিরের কর্মকর্তা শিবিরের কর্মীকে নিয়ে গেছে, রাত্রে 15 দিন আগে একটা ডিসি নিউট্রাল গেছে, তাকে দিয়ে যখন বলছে ব্যাটে বলে মিলবে না, রাত 3টার সময় তাকে প্রত্যাহার করা হয়েছে। রাত 3টার সময় যেদিন শেখ হাসিনা রায় দেয় সেদিন তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করে আর একটা জামাত ইসলামকে পাঠানো হয়েছে। এবং সেখানে ধরেন একটা বিসিএস কর্মকর্তাও না, গ্রামীণ ব্যাংকে চাকরি করত, ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার, সেই হিসেবে প্রধানমন্ত্রী ইউনূসের উনি এপিএস। তো সে ধরেন এমন মনিটরিং, ফিতা কাটছে পর্যন্ত, ভিত্তিপ্রস্তর দিচ্ছে, উদ্বোধন করছে কোটি কোটি টাকার প্রজেক্ট। এইটা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আপনার যে কর্মকর্তা কর্মচারীদের যে আইন, জবাবদিহিতা এবং প্রোটোকল এবং তাদের এখতিয়ারের ভিতরে কিন্তু পড়ে না। এবং যে সরকারি, আপনি অদ্ভুত একটা ব্যাপার, টিচাররা হবে গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল জামাত ইসলাম, সিভিল সার্জন জামাত ইসলাম, হাসপাতালের ডাক্তার সব জামাত ইসলাম, এবং শিবির করা তারা সব। তারপরে আপনি এগ্রিকালচারের ডিডি মুজাহিদ যখন মতিয়ার রহমান নিজামী সাহেব ছিলেন তার নিয়োগপ্রাপ্ত, এগ্রিকালচারের বিভাগীয় যে অফিসার সেও জামাত ইসলাম, বর্তমান ডিআইজি এখন পর্যন্ত বহাল জামাত ইসলামের। এবং আমাদের ছেলেদের বাড়ি বাড়ি রেড দিচ্ছে এই ভোটে, পুলিশকে বাধ্য যে ধরতে হবে। আরে আমরা 120টা 30টা মামলার আসামি, ওই বাসায় অপহৃত হয়েছে, ক্রস ফায়ারে গেছে, ছেলেরা গুম হয়েছে, ফেরত পায়নি, তাদের বাড়িতে পুলিশই হানা দিছে। তাহলে আপনি শত শত কোটি টাকা ধরেন খরচ করছে। যখন আমরা প্রশাসনকে বলতে গেছি ভাই এই তামারিতে খিচুড়ি রান্না হচ্ছে, বিরিয়ানি রান্না হচ্ছে 2 মাস থেকে বন্ধ করেন, বলে খাওয়ার জিনিস দিচ্ছে, সমস্যা কি? বিরিয়ানির প্যাকেটে প্যাকেটে টাকা বাড়ি বাড়ি। এবং হাদিস কোরআন এগুলা বিক্রির যে ফর্দ, আপনি ফর্দ দেখলে পাগল হয়ে যাবেন। ধন্যবাদ। আমি পুলিশরা সিলেটে পিকনিক করতে গেছে জামাত ইসলাম জেতার পর, এখন যে 10টা সিটের মালিক না তাকে যখন 72টা সিট দিবে, এটা ইঞ্জিনিয়ারিং না?